আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের একটি ঘটনার কথা নিয়ে এসেছে, যদিও আপনারা অনেকেই জানেন, অনেকেই পড়েছেন, তবু আজ ইচ্ছে করলো এই ঘটনার কথা আবার বলতে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে গদাধর নামে পরিচিত ছিলেন বা গদাই। তিনি কখনো কখনো রমণীর বেশভূষা ধারণ করে মহিলাদের কাছে গিয়ে বিশেষ বিশেষ নারী চরিত্রের অভিনয় করতেন। শ্রীমতী রাধারানী অথবা তার প্রধান সখী বৃন্দার ভূমিকা অভিনয় করতেন। তার সব কিছু মুখস্থ ছিল, সমস্ত যাত্রা পালা গান একবার দেখলেই তিনি মনে রাখতে পারতেন, তুলে নিতেন হুবহু। শ্রীমতী রাধারানী অথবা বৃন্দার ভূমিকায় তিনি অনেক সময় অভিনয় করে গান গেয়ে তাক লাগিয়ে দিতেন। তাকে রমণীরাও অনেকে অনুরোধ করত যে গদাই আমাকে এই গানটা শোনাবি, আমাকে এটা শোনাবি, আমার খুব ভালো লেগেছিল, আরেকবার কর না। ঠাকুর তাদের এই অনুরোধ রক্ষা করতেন। এই সময় তার হাব ভাব, কথাবার্তা, চালচলন প্রভৃতি অবিকল নারীর মতোই হতো। মহিলারা দেখে বলতেন, নারী সাজলে গদাধরকে পুরুষ বলে কেউই চিনতে পারে না। এতে বুঝতে পারা যায় যে বালক নারীগণের প্রত্যেক কার্য কত তন্ন তন্ন করে এর আগে লক্ষ্য করেছিল। রঙ্গপ্রিয় বালক এই সময় কোনো দিন রমণীর ন্যায় বেশভূষা করে কোমরে কলসি ধরে পুরুষদের সামনে দিয়ে হালদার পুকুর থেকে তিনি জল আনতে যেতেন এবং কোনো পুরুষই তাকে চিনতে পারতেন না। কেউই তাকে দেখে আর গদাই বলে আর চিনতে পারত না। গ্রামে একজন ধনী গৃহস্থ ছিলেন সীতানাথ পাইন। সীতানাথ পাইনের 7টা ছেলে ও 8টা মেয়ে ছিল এবং এই মেয়েরা বিয়ের পরও শ্বশুরবাড়ি যাননি। তারা তাদের পিতৃগৃহে ওই পাইন বাড়িতেই একান্নে অবস্থান করছিলেন। সীতানাথ পাইনের অনেক রকম আত্মীয় স্বজন ছিল, একসাথে তারা অনেক পরিবার বাস করত এবং তাদের নাকি 10টা শিলে প্রতিদিনে বাটনা বাটা হতো। রান্নার সময় তাদের এত মশলার প্রয়োজন হতো। সীতানাথের একজন দূরসম্পর্কীয় আত্মীয় থাকতেন, তার বাড়ির পাশেই থাকতেন। অনেক দূরসম্পর্কীয় আত্মীয়রাই থাকতেন, সেজন্য কামারপুকুরের এই অংশ বণিক পল্লী নামে পরিচিত ছিল এবং ক্ষুদিরামের বাড়ির ঠিক ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের বাবার নাম ছিল ক্ষুদিরাম, তাদের বাড়ির কাছেই যে ছিল এই পাড়াটা। বণিক রমণীরা মাঝে মাঝে আসতেন, চন্দ্রাদেবীর কাছে আসতেন, কথা বলতে আসতেন। সীতানাথ পাইনের স্ত্রী কন্যাগণ মাঝে মাঝেই আসতেন। গদাধরের সঙ্গে তাদের ভালোই সম্পর্ক ছিল। গদাধরকে প্রত্যেকেই ভালোবাসতেন। এরা বালককে অনেক সময় নিজের বাড়িতে নিয়ে যেতেন এবং বালক গদাধর নারীর বেশ ধরে নানান রকম অভিনয় করে তাদের শোনাতেন, দেখাতেন। এবার কি অনেক মহিলারা যে সময় যাত্রাও শুনতে যেতে পারতো না, বাড়িতেই থাকতো, তাদের খুব ভালো লাগতো। তাদের তো আর বিনোদনের অন্য মাধ্যম ছিল না, না ফোন ছিল, না টিভি ছিল, না অন্য কিছু ছিল, রেডিও ছিল, গল্পের বই ছিল, অনেকে পড়াশোনাও জানতো না। তারা শ্রীরামকৃষ্ণদেবের এই যে গান, কথা বলা, এই যে অভিনয়, এটা দেখেই তাদের ভালো লাগতো, তাদের অবসর সময়টা সুন্দর কেটে যেত। সেই জন্য ঠাকুরকে অনেকেই ডাকতো, তাদের বাড়িতে আসার জন্য বলতো। অভিভাবকদের নিষেধ ছাড়া অনেক রমণী অন্য কোনো বাড়িতে যেতে পারতো না, তাদের নিজেদের আত্মীয় ছাড়া অন্য বাড়িতে যেতে পারতো না। গদাধরের পাঠ ও সঙ্গীতাদি শ্রবণ করা সবার ভাগ্যে ঘটতো না বলে তারা ওই বালককে নিজ ভবনে নিমন্ত্রণ করে আনতেন। এইভাবে যারা চন্দ্রাদেবীর কাছে যেতেন না, বণিক পল্লীর ভিতরে এমন অনেক মহিলা ছিলেন
তারাও গদাধরের ভক্ত হয়ে উঠেছিলেন। তারা কারো বাড়ি যেতেন না নিজের আত্মীয় ছাড়া, কিন্তু ভালো লাগতো, গদাধরের গান শুনতে ভালো লাগতো, তার অভিনয় দেখতে ভালো লাগতো। তিনিও কীর্তন শোনাতেন, তার বিভিন্ন যাত্রাপালা থেকে অভিনয় করে শোনাতেন। তো সেই বণিক পল্লীতে আর একজন ব্যক্তি ছিলেন, সীতানাথ পাইনেরই আত্মীয় দুর্গাদাস পাইন নামে এক ব্যক্তি ছিলেন। তিনি এই যে গদাধরের এই বিভিন্ন বাড়ির অন্দরমহলে চলে যাওয়াটা পছন্দ করতেন না। তিনি মনে করতেন যে মেয়েদের মতো থাকবে, তারা কোনো পুরুষের সাথে কথা বলবে না। যদিও গদাধর তখন ছোট, তিনি টিনেজ হবে, তার কৈশোর অবস্থা তখন। এই দুর্গাদাস পাইনের বাড়িতে অবরোধ প্রথা ছিল, খুব কঠোরভাবে ছিল এবং খুব মানা হতো। তাদের বাড়ির মেয়েরা বাইরে কখনো বেরোতো না, কখনো অন্য মেয়েদের সাথেও কথা তেমন বলতো না, বাইরেও যেত না, যাত্রা শুনতেও যেত না। তাদেরকে ওই অসূর্য স্পর্শা বলে মনে করা হতো, মানে তাদের সূর্যের মুখ দেখেনি, তারা ওই বাড়িতেই থাকতো, সবসময় বাড়িতেই তাদের কেটে যেত। এই দুর্গাদাস পাইন তাদের বেরোতে দিতেন না। তার অন্তঃপুরের কথা কেউ জানতে পারতেন না এবং তার বাড়ির মেয়েদেরকে কখনো কেউ দেখেও নি। এই নিয়ে ওই দুর্গাদাস পাইনের খুব গর্ব ছিল। তিনি সীতানাথ পাইন প্রমুখ সব আত্মীয়দের বলে বেড়াতেন, খুব অহংকারও করতেন যে আমার বাড়ির মেয়েদের কেউ দেখেনি, আমার অন্দরমহলে কী ঘটছে না ঘটছে তা কেউ জানে না। সীতানাথ পাইন আবার এতটা কঠোরতার প্রয়োজন দেখতেন না, তিনি এত বেশি অবরোধ প্রথার পক্ষপাতী ছিলেন না। দুর্গাদাস পাইন তাই তাদেরকে হীন মনে করতেন। দুর্গাদাস পাইনের এই অহংকারের কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণ একবার বালক গদাধর তিনি শুনেছিলেন। তিনি তখন বলেছিলেন যে অবরোধ প্রথার দ্বারা রমণীগণকে কখনো কি রক্ষা করা যায়? সৎ শিক্ষা ও দেবভক্তি প্রভাবেই তাহারা সুরক্ষিতা হন। ইচ্ছা করিলে আমি তোমার অন্তরের সকলকে দেখিতে ও সমস্ত কথা জানিতে পারি। দুর্গাদাস পাইনকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন যে আমি ইচ্ছা করলে তোমার অন্তরের সকলকে দেখতেও পারি, সকল কথা জানতেও পারি। আর অবরোধ প্রথা দিয়ে কখনো কোনো রমণীগণকে রক্ষা করা যায় না। সৎ শিক্ষা এবং দেবভক্তি প্রভাবেই তারা সুরক্ষিত হন। দুর্গাদাস তাতে অহংকৃত হয়ে বলেছিলেন যে কেমনে জানতে পারো, জানো দেখি। গদাধরও তাতে আচ্ছা দেখা যাবে বলে সেদিন চলে আসলেন। পরে একদিন বিকেলে কাউকেও কিছু না বলে তিনি মোটা মলিন একখানা শাড়ি ও রূপার পইছে প্রভৃতি পরে এক দরিদ্র এক গরিব এক তাঁতির রমণীর বেশ ধারণ করে তিনি একটা চুবড়ি কোমরে নিয়ে নিজেকে ঘোমটায় মুড়ে ফেলেছেন, মুখটা পুরো ঢাকা। এই সন্ধ্যার একটু আগে তিনি হাটের দিক থেকে দুর্গাদাস ভবনের সামনে, দুর্গাদাস পাইনের বাড়ির সামনে এসে উপস্থিত হলেন। দুর্গাদাস তখন বন্ধুদের সঙ্গে বসেছিলেন, বাইরেই ছিলেন। রমণী বেশধারী গদাধর তখন নিজেকে পরিচয় দিলেন যে তিনি একজন তাঁতি ঘরের মেয়ে, তাঁতি ঘরের বউ। তিনি সুতা বেচতে এসেছিলেন, তিনি বিভিন্ন গ্রামে গ্রামে সুতা বিক্রি করে বেড়ান। তো এখানেও তিনি সুতো বেচতে এসেছিলেন, কিন্তু সঙ্গিনীগণ তাকে ফেলে চলে গেছেন। এখন সন্ধ্যা এসে যাচ্ছে, তাই তিনি খুব নিজেকে বিপন্ন মনে হচ্ছে তার। তিনি আশ্রয় চাইলেন দুর্গাদাস পাইনের বাড়িতে এক রাত্রির জন্য। দুর্গাদাস তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা কোন গ্রামে বাস, কোথা থেকে আসছো, এরকম দু একটা প্রশ্ন করে বললেন। ঠিক আছে, একে অন্দরে স্ত্রীলোক দিগের নিকটে যাইয়া নিয়ে যাও কেউ। বললেন যে তুমি ভেতরে চলে যাও, অন্দরে স্ত্রীলোকদের কাছে চলে যাও, গিয়ে আশ্রয় গ্রহণ করো। গদাধর তাকে প্রণামপূর্বক কৃতজ্ঞতা জানিয়ে অন্তরে প্রবেশ করলেন। গদাধর তাকে প্রণাম করলেন, কৃতজ্ঞতা জানিয়ে তিনি ভেতরে চলে গেলেন এবং অন্যান্য রমণীদের বাড়ির মেয়েদের তিনি বললেন, সে একই কথা বললেন যে তিনি তাঁতি মহিলা, সুতো বেচতে এসেছিলেন, সঙ্গিনীরা তাকে ফেলে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছেন সঙ্গীদের থেকে,
সেই জন্য তিনি আশ্রয় চাইছেন, রাতটা কাটিয়ে সকালেই চলে যাবেন। এবার তিনি মেয়েদের সাথে বসে গল্প করছেন, নানা মেয়েরা তার সাথে গল্প করছে, তাদেরও খুব ভালো লেগে গেছে, তারা তো এরকম সুযোগ কখনো পায়নি বেশি। দুর্গা দাসের বাড়ির মেয়েরা তাকে খেতে দিলেন, মুড়ি মুড়কি দিলেন, জলযোগ করার জন্য দিলেন, তার থাকার জায়গা দেখিয়ে দিলেন, এবং গদাধর ওই বসে বসে খাচ্ছেন এবং তাদের সাথে গল্প করছেন, এবং প্রত্যেক ঘর, প্রত্যেক রমণীদের মেয়েদের তিনি ভালো করে দেখেও নিচ্ছেন, তারা কি বলছে সব শুনছেন, মাঝে মাঝে প্রশ্ন করছেন। এইভাবে বেশ অনেকক্ষণ হয়ে গেল, রাত্রি হচ্ছে। এদিকে বাড়িতে চন্দ্রমণি দেবীও চিন্তা করছেন যে এখনও ছেলে ফিরল না। তিনি তখন রামেশ্বরকে মেজ ঠাকুরের যে মেজ দাদাকে পাঠালেন, সীতানাথের মেজ দাদা ডাকতে ডাকতে যাচ্ছেন। তারপর সীতানাথের বাড়িতে এসে প্রথমে তিনি উপস্থিত হলেন, কিন্তু সীতানাথ পায়ন কিছু বলতে পারলেন না। তখন তিনি ডাকছিলেন, দুর্গাদাসের বাড়ির সামনে ডাকতে লাগলেন। দুর্গাদাসের ভবনের নিকট উপস্থিত হয়ে তার নাম উচ্চস্বরে ডাকতে লাগলেন। তার স্বর শুনতে পেয়ে গদাধর তখন অধিক রাত্রি হয়েছে বুঝতে পেরে দুর্গাদাসের অন্দর থেকে দাদা যাচ্ছি গো বলে উত্তর দিয়ে দ্রুত পদে তার নিকটে উপস্থিত হলেন। দুর্গাদাস তখন সকল কথা বুঝতে পারলেন এবং বালক যে তাকে এবং তার পরিবারের সবাইকে এইভাবে ঠকিয়েছে জানতে পেরে তিনি প্রথমে খুব রেগে গেলেন। তারপর আবার এই গদাধরের এই যে তাঁতি মহিলার যে বেশ দেখে এবং তার যে এই চাল চলন কথাবার্তা যে তিনি যে কতদূর স্বাভাবিক হয়েছে এটা তিনি যখন ভাবলেন, তখন তিনি হেসে ফেললেন যে ঠিকই তো একদম সেই তাঁতি মহিলার মতোই চাল চলন, ওই রকমভাবেই সেজেছে, ওইভাবেই কথা বলছে, এই ভেবে তিনি হাসলেন, হেসে ফেললেন। আসলে তিনি তো অসৎ ছিলেন না, তিনি সৎ ব্যক্তি ছিলেন, কিন্তু তার একটু ছিল, বাতিক ছিল বেশি। সীতানাথ প্রমুখ দুর্গাদাসের আত্মীয়রা পরদিন ওই কথা জানতে পেরে গদাধরের নিকট তার অহংকার চূর্ণ হয়েছে বলে আনন্দ করতে লাগলেন। এখন থেকে তবে দুর্গাদাস পাইন এবার থেকে মহিলাদের যে অবরোধ প্রথা ছিল তা কিছুটা তুলে নিলেন, কিছুটা শিথিল করলেন তাদের জন্য বাড়ির নিয়ম। সীতানাথের ভবনে বালক উপস্থিত হয়ে দুর্গাদাসের অন্তঃপুরচারিণীরাও তার নিকট আসতে লাগলেন। এবার সীতানাথ পাইনের বাড়িতেও বালক যেতেন এবং দুর্গাদাস পাইনের যে বাড়ির মহিলারাও সেখানে আসতেন, ঠাকুরের সাথে কথা বলতেন, নানান তারাও এই যাত্রা শুনতেন, ঠাকুরের কাছ থেকে গান শুনতেন, কীর্তন সংকীর্তন শুনতেন। সীতানাথের পরিবারবর্গ এবং বণিকপল্লীর অন্যান্য রমণীরা ক্রমে গদাধরের প্রতি বিশেষ অনুরক্ত হয়ে উঠেছিলেন। বালক তাদের নিকটে কিছুদিন না আসলে তাহারা তাকে ডেকে পাঠাতেন। সীতানাথের ভবনে পাঠ ও সঙ্গীতাদি করার সময় গদাধরের কখনো কখনো ভাবাবেশ উপস্থিত হতো, তা দেখে রমণীগণের তার প্রতি ভক্তি জেগে উঠত। বেশিরভাগ রমণী ছিলেন বৈষ্ণব বাড়ির মেয়ে, তারাও ঠাকুরকে সাক্ষাৎ কৃষ্ণ বা শ্রীচৈতন্যই মনে করতেন। হ্যাঁ, অনেকে বালককে ভগবান শ্রী গৌরাঙ্গ বা শ্রীকৃষ্ণের জীবন্ত বিগ্রহ গানে পুজো করেছিলেন এবং অভিনয়ের সময় তার ঠাকুরের সহায়তা হবে বলে তারা একটা সোনার বাঁশি তৈরি করিয়ে দিয়েছিলেন এবং ঠাকুরকে বিভিন্ন রকম পোশাক পরিচ্ছদ গয়না দিতেন, যেগুলো পরে তিনি অভিনয় করতেন। আজকের পাঠ এখানে শেষ করলাম। ঠাকুরের জন্মতিথি আজ। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে প্রণাম জানাই, মা শারদা স্বামীজিকে প্রণাম জানাই। সবাই ভালো থাকবেন আপনারা। নমস্কার।